সংসদে চরম অপমানের পরও হাসনাতের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী পুত্র। নেপথ্যের আসল খেলা কি? যিনি সংসদে দাঁড়িয়ে পুরো জাতির সামনে আপনার মুখের ওপর বলে দিলেন যে আপনার নিজের কোনো যোগ্যতা নেই, আপনি শুধু বাপের দোয়ায় একটি বড় পদ বাগিয়ে নিয়েছেন, আপনি কি তার প্রশংসা করবেন? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বা ক্ষমতার দম্ভে চলা কোনো মন্ত্রীপুত্রের কাছ থেকে এমন প্রতিক্রিয়া কি কেউ কখনো কল্পনা করতে পেরেছে? স্বাভাবিকভাবেই এর উত্তর হলো না। কিন্তু ঠিক এই অকল্পনীয় ঘটনাই এবার ঘটেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। যেই হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বিরুদ্ধে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলে চরম খোঁটা দিয়েছিলেন, সেই হাসনাত আব্দুল্লারই এখন দরাজ গলায় প্রশংসা করতে বাধ্য হচ্ছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ। হঠাৎ কি এমন ঘটল যে চরম অপমানের শিকার হয়েও ক্ষমতার দাপট না দেখিয়ে প্রশংসার ফুলঝুরি ছড়াতে হচ্ছে সালাউদ্দিন পুত্রকে? এটি কি নিছকই কোনো রাজনৈতিক উদারতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক সুদূর প্রসারী এবং সূক্ষ্ম রাজনৈতিক মাস্টার প্ল্যান? চলুন খবরের ভেতরের আসল খবরটি ডিকনস্ট্রাক্ট করা যাক। দর্শক, ঘটনার শুরু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন অ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ যখন বুক ভরা আশা নিয়ে বসেছিল যে এবার অন্তত ক্রিকেটের মাঠ রাজনীতিমুক্ত হবে, ঠিক তখনই ঘটে আর এক নগ্ন স্বজনপ্রীতির ঘটনা। নতুন কমিটিতে অত্যন্ত সুকৌশলে জায়গা করে নেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ, অর্থমন্ত্রীর ছেলে এবং খোদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার ছেলে। ক্রীড়াঙ্গনের সাথে যাদের প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই, তারা সের্ফ বাবার ক্ষমতার জোরে বিসিবির মতো একটি ধনী এবং প্রভাবশালী বোর্ডের নিয়ন্ত্রক হয়ে গেলেন। সাধারণ মানুষ এই ঘটনা দেখে ভেতরে ভেতরে ফুঁসছিল, কিন্তু স্বরাষ্ট্র বা অর্থ মন্ত্রণালয়ের মতো ভয়ঙ্কর জায়গা জড়িত থাকায় কেউ প্রকাশ্যে মুখ খোলার সাহস পাচ্ছিল না। ঠিক এই চরম নীরবতার দেয়াল ভেঙে চুরমার করে দেন তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে তিনি কোনো রাখঢাক বা কূটনৈতিক ভাষার ধার না ধরে সরাসরি এই কমিটিকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড হিসাবে আখ্যায়িত করেন। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে এই কমিটিতে যারা বসেছেন তাদের যোগ্যতা বলতে একটাই, আর তা হলো তাদের বাবাদের রাজনৈতিক ক্ষমতা। কিন্তু দর্শক, এই চরম আক্রমণের পর দৃশ্যপট যে এমন নাটকীয় রূপ নেবে তা কেউ ভাবতেও পারেনি। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা কি দেখে অভ্যস্ত? একজন ক্ষমতাবর মন্ত্রীর ছেলেকে যখন পুরো জাতির সামনে এমন চরম কটাক্ষ করা হয়, তখন স্বাভাবিকভাবেই সাইবার হামলা, মামলা বা রাজনৈতিক প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে। সবাই ধারণা করছিল যে সালাউদ্দিন পুত্র হয়তো তার বাবার ক্ষমতার প্রভাব খাটিয়ে হাসনাত আব্দুল্লাহকে কোনো না কোনোভাবে চরম শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু সমস্ত জল্পনা কল্পনায় জল ঢেলে দিয়ে গণমাধ্যমের সামনে এলেন সৈয়দ ইব্রাহিম আহমেদ। তার চোখে মুখে কোনো ক্রোধ নেই, কণ্ঠে নেই কোনো রাজনৈতিক অহংকার। উল্টো তিনি যা বললেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। তিনি হাসি মুখে জানাবাদিকদের বলেন, হাসনাত এমনই, কোথাও তার কোনো অনিয়ম হয়েছে বলে মনে হলেই সে ভোকাল হয়, সে অত্যন্ত প্রতিবাদী। শুধু তাই নয়, হাসনাতের প্রতি নিজের গভীর স্নেহের কথা অকপটে স্বীকার করে তিনি আরও বলেন, উনি সবসময় যে কোনো বিষয়ে কিন্তু ভোকাল। এটা একটা খুব ভালো গুণ। যখনই কোথাও কোনো অন্যায় হয় বা তার মনে হয় এটা ঠিক হচ্ছে না, উনি এটার প্রতিবাদ করেন। এখন সবচেয়ে বড় এবং যৌক্তিক প্রশ্ন হলো, ইব্রাহিম আহমেদ কেন এই পথ বেছে নিলেন? এটি কি শুধুই উদারতা, নাকি ড্যামেজ কন্ট্রোলের এক মাস্টার ক্লাস? অনেকেই ইব্রাহিম আহমেদের এই বক্তব্যকে তার রাজনৈতিক মহত্ব বা উদারতা হিসাবে দেখছেন, কিন্তু রাজনীতির অন্দরমহলের হিসাবটা এত সরল নয়। ইব্রাহিম আহমেদ খুব ভালো করে জানেন হাসনাত আব্দুল্লাহ কোনো সাধারণ নেতা নন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট থেকে উঠে আসা তরুণ প্রজন্মের আইকন। হাসনাত যখন বিসিবির স্বজনপ্রীতি নিয়ে কথা বলেছেন, তখন তিনি আসলে দেশের কোটি কোটি সাধারণ মানুষ এবং ক্রিকেট প্রেমীর বুকের ভেতরে জমে থাকা ক্ষোভটাই সংসদে উগরে দিয়েছেন। এখন ইব্রাহিম আহমেদ যদি ক্ষমতার দম্ভ দেখিয়ে হাসনাতকে পাল্টা আক্রমণ করতেন, তাহলে কি ঘটত? পুরো দেশের তরুণ সমাজ এবং সাধারণ মানুষ একযোগে হাসনাতের পক্ষে দাঁড়িয়ে যেত এবং ইব্রাহিম আহমেদ ও তার বাবার সরকারের বিরুদ্ধে প্রবল জনরোষ তৈরি হতো। হাসনাতকে আক্রমণ করতে গেলে উল্টো প্রমাণ হয়ে যেত যে তিনি সত্যি অহংকারী এবং বাপের দোয়া ছাড়া তার কোনো যোগ্যতা নেই। তাই অত্যন্ত ধূর্ত এবং স্মার্ট রাজনৈতিক চাল হিসাবে ইব্রাহিম আহমেদ সংঘাতের পথ না হেঁটে প্রশংসার পথ বেছে নিলেন। প্রতিপক্ষকে আক্রমণ না করে তার প্রশংসা করে তাকে সামলানোর এই কৌশল প্রমাণ করে যে সালাউদ্দিন পুত্র রাজনীতির মাঠের হিসাব বেশ ভালোই বোঝেন।
এবার আসুন মুদ্রার অপর পিঠে। ব্যক্তি হাসনাত আব্দুল্লাহ নিজেকে আসলে কোন উচ্চতায় নিয়ে গেছেন যার ফলে প্রতিপক্ষ তার প্রশংসা করতে বাধ্য হয়? ইব্রাহিম আহমেদের এই প্রশংসার নিছক কোনো কৌশল হোক বা উদারতা, এর পেছনে সবচেয়ে বড় ক্রেডিট কিন্তু হাসনাত আব্দুল্লাহর নিজেরই। ব্যক্তি হাসনাত নিজেকে এমন এক অনন্য এবং অপ্রতিরোধ্য উচ্চতায় নিয়ে গেছেন যাদের বিরুদ্ধে তিনি সরাসরি অভিযোগ আনেন, তারাও আজ তার সততার কাছে মাথা নত করতে বাধ্য হন। কেন হাসনাত আব্দুল্লাহর কথার এত ধার? কারণ হাসনাত আব্দুল্লাহ কোনো পদ পদবীর লোভে রাজনীতি করেন না। বিসিবিতে তিনি নিজের কোনো লোককে বসানোর জন্য তদবির করেননি। কোনো টেন্ডার বা চাঁদাবাজির সাথে তার নাম নেই। তার রাজনীতি হল নিখাত সত্যের রাজনীতি, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের রাজনীতি। যখন একজন নেতার গায়ে দুর্নীতির কোনো কালিমা থাকে না, যখন তার কোনো পিছু টান থাকে না, তখন তার ছুড়ে দেওয়া তীর প্রতিপক্ষের বর্মে সবচেয়ে জোরে আঘাত হানে। ইব্রাহিম আহমেদ খুব ভালো করেই জানেন হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে যা বলেছেন তার শতভাগ সত্য এবং দেশের মানুষের মনের কথা। বাপের দোয়া ছাড়া তাদের এই কমিটিতে আসার কোনো যৌক্তিক কারণ নেই। আর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে যখন প্রতিবাদ করার কোনো নৈতিক ভিত্তি থাকে না, তখন প্রতিপক্ষের প্রশংসা করে পিঠ বাঁচানো ছাড়া আর কোনো উপায়ও থাকে না। হাসনাতের এই ক্লিন ইমেজ এবং অকুতভয় চরিত্রই তাকে আজ এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখানে ক্ষমতার দম্ভ তার সামনে এসে নরম সুরে কথা বলতে বাধ্য হয়। এই ঘটনাটি আগামী দিনের বাংলাদেশের রাজনীতির জন্য ঠিক কী বার্তা দিচ্ছে? এই পুরো ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি অত্যন্ত চমৎকার এবং শিক্ষণীয় কেস স্টাডি। একদিকে আমরা দেখলাম হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করেছেন যে সত্য বলার জন্য ক্ষমতার রক্তচক্ষুকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। দুর্নীতি বা স্বজনপ্রীতি যেখানেই হোক না কেন, তা সে যত বড় মন্ত্রীর ছেলেই হোক, তার প্রতিবাদ করতে হবে নির্ভয়ে এবং সরাসরি। অন্যদিকে সৈয়দ ইব্রাহিম আহমেদ প্রমাণ করেছেন যে সমালোচনা হজম করার ক্ষমতা একজন রাজনীতিবিদের থাকতে হয়। সমালোচনা শুনলেই গুম, খুন বা মামলা দেওয়ার যে নোংরা সংস্কৃতি এদেশে যুগ যুগ ধরে চালু ছিল, তা থেকে বেরিয়ে এসে সমালোচনাকে স্পোর্টিংলি নেওয়ার এই যে চেষ্টা, তা নতুন বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক। পরিশেষে রাজনীতিতে কেউ কাউকে বিনা স্বার্থে প্রশংসা করে না। ইব্রাহিম আহমেদের এই প্রশংসার পেছনে যতই ড্যামেজ কন্ট্রোলের হিসাব থাকুক না কেন, দিন শেষে জয়টা হাসনাত আব্দুল্লাহর এবং দেশের সাধারণ মানুষেরই হয়েছে। তিনি তার সাহস এবং সততা দিয়ে প্রমাণ করেছেন যে তরুণেরা যখন মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় এবং সত্য কথা বলে, তখন ক্ষমতাশালীরাও তাদের সমীহ করে কথা বলতে বাধ্য হয়। বাংলাদেশের রাজনীতি এভাবেই হয়তো তার নিজস্ব গতিতে, নিজস্ব নিয়মে স্বজনপ্রীতিকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে। এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড, এবং আমি যখন এই জায়গায় কথা বলছি ঠিক এই মুহূর্তে 28 জন বিচারককে মাননীয় স্পিকার তাদেরকে শোকজ দেওয়া হয়েছে। তাদের সবারই আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল জুলাই আন্দোলনের পর যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যাব। ইনশাল্লাহ আগামীতে আমরা সবাই সকলে একটা সুন্দর বাংলাদেশ পেতে যাচ্ছি, এটাই আমার আশা। এবং বিএনপির যে প্রতিশ্রুতি তারুণ্যের যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ